দেশের বিচার বিভাগ একটা দেশের শান্তি আনয়ন করে, একটা দেশের মানুষের মনে আস্থা জন্মায়। কিন্তু এই খায়রুল হক, বিচারপতি ABM খায়রুল হক, উনি 11 সালে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা করে দিয়ে একটি নির্বাচিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা করার ক্ষেত্রে, যে গণতন্ত্র নির্বাচিত সরকারবিহীন এক মুহূর্ত বাংলাদেশ থাকবে না, এইটা করতে গিয়ে গণতন্ত্রকেই বাংলাদেশ থেকে উনি ঝেঁটিয়ে বিদায় দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি দেখিনি কোনো প্রধান বিচারপতি সংবিধানকে বুক পায়ের তলায় মারিয়ে প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিল সাবেক প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব। তো এই যে বিচার বিভাগ প্রধানমন্ত্রীর পদতলে পিষ্ট হলো, এটা যাতে ভবিষ্যতে আর কোনো আমলে না হয়, না হলে এই দেশ থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংস্কার টিকবে না। সুতরাং একটি 3 সদস্যের কমিশন করা দরকার। কারা কারা এই বিচার বিভাগকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। গত 11 মাসে ডক্টর ইউনূস সাহেবের শাসনামলে যে অন্তত মিডিয়াও যে এখনো আগের মতোই পরাধীন আছে, যে কারণে আপনাদের অনলাইন মিডিয়াগুলো ঠিক শেখ হাসিনার সময় যেভাবে আপনারা জনপ্রিয় হয়েছিলেন, এখনো আপনাদের জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং তথ্য সরবরাহ করা জনগণের কাছে, তার সঙ্গে বিশ্লেষণ তো বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আঙ্গিকে করবে, কিন্তু অন্তত তথ্য সরবরাহ বা তথ্য জানার যে একটি সার্বজনীন অধিকার, যেটা বিগত শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেও আমাদের এখানে অনুপস্থিত ছিল এবং এখনো অনুপস্থিত, সেদিক থেকে আপনাকে এবং আপনার মতো অনলাইন সাংবাদিক ব্যক্তিত্বদের অভিনন্দন। বিচারপতি ABM খায়রুল হক আজকে 2-3টি হত্যা মামলা এবং একটি জাল জালিয়াতি, অর্থাৎ রায়ের শর্ট অর্ডারে একটা দিয়েছিলেন, পরে গিয়ে মূল রায় আরেকটা বলেছেন, এই ধরনের মামলায় তাকে সকালে গ্রেপ্তার করেছে, বিকালে অত্যন্ত সিকিউরিটির মধ্য দিয়ে আপনার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেছে। এবং এক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানাবো, কারণ আমরা মাঝে মাঝে লক্ষ্য করছিলাম যে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়ে যাওয়ার পর কোর্টে হাজিরার সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এবং বাংলাদেশ ইতিহাসে যেহেতু একজন এত বড় ব্যক্তিত্ব, মানে আমি পদের কথা বলছি, যে রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী, স্পিকার, তারপরে প্রধান বিচারপতি, বা রাষ্ট্রের 3টি অঙ্গের একটি অঙ্গের প্রধান ছিলেন, তো যাতে যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার কার্যক্রম, তার বিচার, তাকে গ্রেপ্তারের পরে যে কার্যক্রম সেটা সম্পন্ন করতে পারার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাতেই চাই। অন্তত অতীত অভিজ্ঞতা থেকে তারা ভুলগুলো শিক্ষা নিয়েছে, যেটুকু প্রাপ্য যা তা আমি দিতে প্রস্তুত। এখন আসেন বিচারপতি ABM খায়রুল হক। বিচারপতি ABM খায়রুল হক হচ্ছে সেই প্রধান বিচারপতি যিনি রক্তের মধ্য দিয়ে এবং বাংলাদেশের দীর্ঘদিন বিভিন্ন দলের ঐক্যবদ্ধ, একক, যৌথ সকল আন্দোলন এবং জনগণের একটা মানে অভূতপূর্ব রক্ত ধোয়া ম্যান্ডেট ছিল যে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু পরস্পরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অবিশ্বাস, অশ্রদ্ধা, এবং সমস্ত রাজনৈতিক দলগুলো কম বেশি ক্ষমতা ছাড়তে চায় না, সেজন্যই বাংলাদেশের মানুষ একটা ব্যবস্থা বেছে নিয়েছিল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এবং ভালোই চলছিল 2-3টা, নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও। কিন্তু একটা দেশের বিচার বিভাগ একটা দেশের শান্তি আনয়ন করে, একটা দেশের মানুষের মনে আস্থা জন্মায়। কিন্তু এই খায়রুল হক, বিচারপতি ABM খায়রুল হক, উনি 11 সালে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা করে দিয়ে একটি নির্বাচিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা করার ক্ষেত্রে, এই যে এখানে মোশাররফ আহমেদ ঠাকুর ভাই আছেন, অত্যন্ত বলিষ্ঠ নেতা, আমি বলবো শুধু রাজনৈতিক ব্যক্তি না, উনি অত্যন্ত বুদ্ধিজীবী ব্যক্তিত্ব বটে, এবং সারোয়ার হোসেন ভাই তো আমার বিদগ্ধ কলিগ, এবং ওনার অনেকগুলো ক্যাপ মাথায় আছে, উনি সেনাবাহিনীরও একজন ভালো অফিসার ছিলেন, আন্তর্জাতিক আইন সহ বিভিন্ন বিষয়ে লেখাপড়া এবং আমাদের সঙ্গে প্র্যাকটিসও করেন। তো ওনার যে রায়টা ছিল খায়রুল হকের, হাস্যকর যুক্তি যে গণতন্ত্র নির্বাচিত সরকারবিহীন এক মুহূর্ত বাংলাদেশ থাকবে না,
এইটা করতে গিয়ে গণতন্ত্রকেই বাংলাদেশ থেকে উনি ঝেঁটিয়ে বিদায় দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং যে কারণেই আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে, আমি সাধারণত কারো গ্রেপ্তারি কখনো আতিশয্য করি না, কিন্তু এবিএম খায়রুল হকের গ্রেপ্তারে আমি মনে করেছি যে এটি আরো আগে হওয়ার দরকার ছিল। হ্যাঁ, এটা ঠিক যে একজন বিচারপতি রায় দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করতে হবে সেটা না, কিন্তু তার যে কর্মকাণ্ড এবং তার কৃতকর্মের কারণেই বাংলাদেশের যে একটি ফ্যাসিবাদী ব্যবস্থার উন্মেষ ঘটেছিল সেটার জন্য উনি, এবং আমি তো শুধু ওনার কথা বলবো না, কারণ এখানে সবাই আমরা জানি উনি তো একা জাজমেন্ট দেননি। ওই সময় বিচারপতি এবিএম খায়রুল হক, বিচারপতি এস.কে. সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন যিনি পরে প্রধান বিচারপতি হয়েছিলেন, এবং তার সেই কুখ্যাত বক্তৃতা যে প্রধান বিচারপতির ফেলিসিটেশনের জবাবে যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এক সূত্রে চলতে হবে তাহলেই দেশের উন্নতি হবে, যেন উনি চিফ জাস্টিস হননি, উনি চিফ ইঞ্জিনিয়ার ফ্যাসিলিটিস বা রোডসের বা হাইওয়েজ ডিপার্টমেন্টের। কারণ আমি সবসময় বলি, আমি আমার বিভিন্ন পত্রিকায় লেখালেখিও আমি বলেছি যে এক্সিকিউটিভ বা নির্বাহী সরকার বিভাগের সঙ্গে বিচার বিভাগের সবসময় একটা ইন্টেলেকচুয়াল টেনশন থাকবে। অর্থাৎ বিচার বিভাগও দেখবে যে নির্বাহী বিভাগ ঠিকমতো দেশ চালাচ্ছে কিনা এবং তারা জুডিশিয়াল রিভিউ করবে, আর নির্বাহী বিভাগও একটা টেনশনে থাকবে যে আমি আমার খেয়াল খুশি মতো রাষ্ট্র চালাতে পারবো না, বিচার বিভাগ বলে একটা প্রতিষ্ঠান আছে। এইটা বাংলাদেশে অনেকদিন ধরে অনুপস্থিত। এটা শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে না, এটা আমাদের প্রধান বিচারপতিদের ইতিহাসটা আমি 1-2 মিনিটে শেষ করি। আমাদের একজন প্রধান বিচারপতি ছিলেন আবু সাদাত মোহাম্মদ সায়েম। আপনি বাংলা, আমার যা অভিজ্ঞতায় 28 বছর ধরে সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করি, আমি এই উপমহাদেশ বা অন্যান্য দেশেও যারা ইতিহাসগুলো দেখেছি, আমি দেখিনি কোনো প্রধান বিচারপতি সংবিধানকে পায়ের তলায় মারিয়ে প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিল সাবেক প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। এরপরে প্রধান বিচারপতি কেমাল উদ্দিন হোসেন, পরে আমাদেরও বিভিন্ন অনুষ্ঠানে আসতেন, আমরাও আনতাম তাকে, গণতন্ত্রের সবক দিতেন জাতিকে, কিন্তু উনি ওনার একাধিক রায় সরকারের ভয় হোক যে কোনো কারণে হোক বলেছিল মার্শাল ল আইনে আমরা ঢুকবো না। আবার তারপরেরও বিচারপতি, হ্যাঁ 1-2 ব্যতিক্রম ছিল না তা নয়, যেমন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, জাতি তো প্রথম তার কাছ থেকেই, স্বাধীনতা হওয়ার 20 বছর পর 91 সালেই জাতি প্রথম যে একটি ভালো নির্বাচন পেল, যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বেগম জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন, সেই নির্বাচন হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের আমলে, ওনার তত্ত্বাবধানে এবং ওনার নেতৃত্বের অস্থায়ী সরকার 3 মাসের মধ্যে এরশাদের পতনের পর। তারপরে আমাদের অনেক প্রধান বিচারপতিরাই দেখেন, আজকে খায়রুল হক সাহেব, যে আমি শর্ট করছি, খায়রুল হক সাহেবকে তো আর গণতন্ত্র ধ্বংস করার জন্য গ্রেপ্তার করেনি, বা ধরেন কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করার জন্য গ্রেপ্তার হয়নি। উনি গ্রেপ্তার হয়েছেন 2-3টা মার্ডার কেসের আসামি এবং আরেকটা জাল জালিয়াতি। একজন এত বয়স্ক লোক কোন মার্ডার কেসে কোথায় জড়িত হলো, যাক এটা সরকারের একটা প্যাটার্ন। কিন্তু আমি এই ক্ষেত্রে বরং আজকে দাবি করব, কারো বিরুদ্ধে মানে অহেতুক কারো সমালোচনা না করে, আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করা দরকার, যে কিভাবে শেখ হাসিনা গত 15 বছরে বিচার বিভাগকে সাবসার্ভিয়েন্ট করেনি, নিজের দলগত করেনি, একটি ভঙ্গুর মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানুষের অধিকার হরণকারী প্রতিষ্ঠানে পরিণত করেছিল সর্বোচ্চ বিচার বিভাগকে। এটার জন্য আমি জানি না কোন সাবেক প্রধান বিচারপতি যারা অবিতর্কিত আছেন 2-1 হয়তো, তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, প্রয়োজনে রাজনৈতিক ব্যক্তি দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের একজন সদস্য, সরকারের একজন সদস্য মিলে, মানে ইতিহাসের খাতিরে ন্যায় বিচারে এবং ভবিষ্যতে যাতে আর কেউ এইভাবে বিচার বিভাগকে নিজের দলগত না করে, কারণ 91 সাল থেকে আমরা দেখেছি বিচার বিভাগকে দলগত করার একটা চেষ্টা কম বেশি সব আমলে হয়েছে। একমাত্র বঙ্গবন্ধু
জিয়াউর রহমান এবং এরশাদ সাহেবের শাসনামলে আমরা বিচার বিভাগকে দলীয় বিশ্বাসের ভিত্তিতে বিচারপতি নিয়োগ একেবারেই কম দেখেছিলাম। তো সে কারণে আমি মনে করি 3 সদস্যের একটা কমিশন করা দরকার, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, যেখানে আমরাও সবাই হেল্প করব। জানা, যেমন ধরেন আমি বলি, এটা বলি আমি শেষ করি, উগান্ডার একজন প্রধান বিচারপতিকে, ওই যে উগান্ডার কুখ্যাত স্বৈরাচার ইদি আমিন দাদা, যে বিবিসি সাক্ষাৎকারে বলেছিল, হাসিনা আক্তার আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, বলেছিল আই ক্যান গ্যারান্টি অফ ফ্রিডম অফ স্পিচ বাট আই ক্যান গ্যারান্টি ফ্রিডম আফটার স্পিচ। আমি বাক স্বাধীনতার নিশ্চয়তা দেব, কিন্তু বাক স্বাধীনতা প্র্যাকটিস করার পর কি হবে তা বলতে পারবো না। উনি উগান্ডা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে একটা নির্দেশ দিয়েছিল যে ব্রিটিশ এক ব্যবসায়ীকে সে ডিটেনশন দিয়েছিল হেভিয়াস কর্পাসে পিটিশন, বলে তুমি একে ছেড়ে দিও না। তো উগান্ডা সেই সাহসী চিফ জাস্টিস, অনেক বড় নাম, এই মুহূর্তে মনে পড়ছে না, অনলাইনে গেলেই পাবেন, সেই উগান্ডার প্রধান বিচারপতি শোনেননি, তার বিবেক দিয়ে বিচার করেছিলেন। 7 দিন পর তার লাশ উগান্ডার এক সাগরের বিচে পাওয়া গিয়েছিল। সেরকম শারীরিকভাবে হত্যা না হোক, একটি পথকে হত্যা করা এবং একটি রায়ে কয়েকটি মন্তব্য এসকে সিনহা করেছিল বলে, ও সাবেক প্রধান বিচারপতি, ওই সময়কার সমস্ত বিচারপতিরা সরকারের ভয়ে হোক চাপে হোক বলল আমরা আপনার সঙ্গে বসবো না। আমি যদি মনেও করে থাকি সিনহা সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তাহলে আমাদের জুডিশিয়াল কাউন্সিল করতে হতো। কিন্তু এই যে বিচার বিভাগ প্রধানমন্ত্রীর পদতলে পিষ্ট হলো, এটা যাতে ভবিষ্যতে আর কোনো আমলে না হয়, না হলে এই দেশ থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংস্কার টিকবে না। সুতরাং একটি 3 সদস্যের কমিশন করা দরকার। কারা কারা এই বিচার বিভাগকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে, কারা কারা স্বেচ্ছায় গিয়ে দালালি করেছে, অথবা শেখ হাসিনা সরকারের চাপে গিয়ে আমাদের যে পবিত্র প্রতিষ্ঠান, যেটি আমরা যাদের বর্বর বলি, সেই পাকিস্তান আমলেও যেটির অনেকখানি স্বাধীনতা ছিল, স্বাধীন বাংলাদেশে আমরা কেন সেই প্রতিষ্ঠানকে সাবসার্ভিয়েন্ট জুডিশিয়ারি বলছি? এইটা আত্মোপলব্ধির বিষয়, এবং এইটা কমিশন করে এটা একটা রিপোর্ট হওয়া দরকার, এবং তার প্রেক্ষিতে করণীয় ঠিক করতে হবে ন্যাশনাল কনসেনসাস করে, যাতে ভবিষ্যতে কেউ এই বিচার বিভাগকে দলবাজি করতে না পারে। তাহলে গ্রেপ্তার হয়তো হবে, কিন্তু বিচার বিভাগের কোনো পরিবর্তন হবে না।